হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি উচ্চ মাধ্যমিক 2025-এর যে প্রিপারেশন সেটা তোমাদের জোর কদমে চলছে। উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার জন্য আমাদের হাতে আর 2 থেকে আড়াই মাস মতো সময় বাকি রয়েছে। এবার এই সময়ে আমরা উচ্চ মাধ্যমিকে যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, আরও যে আমাদের বাংলা, ইংরাজি, এই যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে আমাদের ভালো করে রিভিশন করতে হবে। বা যাদের এই ক্ষেত্রে সিলেবাসটা একটু বাকি রয়েছে তাদেরকে কিন্তু তাড়াতাড়ি করে যে সিলেবাসের পার্টটা সেটা কমপ্লিট করে নিয়ে রিভিশন, প্র্যাকটিস এগুলোর মধ্যে মুভ করতে হবে। এবার এই মুহূর্তে তোমরা যদি লং ভিডিওস দেখে সেগুলো কভার করার চেষ্টা করো, বা তোমরা যদি একদম স্ক্র্যাচ থেকে সমস্ত কিছু এই ক্ষেত্রে করার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে। এই জন্য এই মুহূর্তে আমাদের জন্য সব থেকে বেনিফিশিয়াল কি হতে পারে? সব থেকে বেনিফিশিয়াল হতে পারে ওয়ান শট ভিডিওস। যে আমাদের যদি এক একটা চ্যাপ্টারকে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রিভিশন করে নিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেটা যেন সব থেকে একটা বেস্ট অস্ত্র হয়ে ওঠে। এবং এই যে তোমাদের এই বেস্ট অস্ত্র, সেটা তৈরি করতেই আমরা তোমাদের হেল্প করব। ইয়েস, লেটস ইমপ্রুভের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি সমস্ত সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, সমস্ত সাবজেক্টের ওয়ান শট ক্লাস, যেগুলো তোমাদেরকে হেল্প করবে উচ্চ মাধ্যমিক 2025-এর আগে বিভিন্ন সাবজেক্টগুলোকে রিভিশন করতে। তাহলে আমাদের যে আজকের এই ক্লাস, সেখানে দেখো আমি তোমাদের ফিজিক্সের যে একদম প্রথম চ্যাপ্টার রয়েছে সেটা কি, সেটা হচ্ছে কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র, এটার যে ওয়ান শট ক্লাস সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমি এই যে এই পুরো চ্যাপ্টারটা রয়েছে সেই পুরো চ্যাপ্টারটাকে এখানে কভার করব, যাতে করে কি হয় তোমরা এই পুরো চ্যাপ্টারের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো বুঝতে পারো। কারোর যদি কোনো রকমের ডাউট থাকে সেগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারো, এবং তোমাদের এই যে এই চ্যাপ্টারটা সেটা যাতে একবার ভালোভাবে রিভিশন হয়ে যায় বা একবার ভালোভাবে পড়া হয়ে যায়, সেই সমস্ত কিছুর খেয়াল কিন্তু আজকের এই ক্লাসে আমি রাখতে চলেছি। তাহলে তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো, বা হতে পারে হয়তো অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও এই ভিডিওটা দেখছো, অন্য কোনো একটা পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো, তোমরা যদি এই কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র এই অধ্যায়টিকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একদম ভালোভাবে বুঝতে এবং শিখে নিতে চাও, তাহলে আজকের এই ভিডিওটিকে একটু স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের যে এই ক্লাসটি রয়েছে সেটাকে স্টার্ট করি। তাহলে আজকে আমরা কি পড়তে চলেছি? আজকে আমরা পড়তে চলেছি আমাদের কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র। এটা আমরা একটা ওয়ান শট ক্লাসের মাধ্যমে শেষ করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের যে বিভিন্ন ভিডিওসগুলো আসবে সেগুলোকে রেগুলারলি ফলো করতে থাকো। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় গিয়ে অবশ্যই হেল্প করতে চলেছে। দেখো, এই কুলম্বের সূত্র অধ্যায়ে সবার প্রথমে আমরা কি ডিসকাস করব? সবার প্রথমে আমরা ডিসকাস করব যে কুলম্বের সূত্র জিনিসটা কি হয়। দেখো, আমরা জানি আমাদের কাছে 2 রকমের আধান হয়, তাই তো? একটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, আর একটা আমাদের নেগেটিভ চার্জ। এবার আমাদের কাছে যে এই আধানগুলো আছে, যদি দুটো একই প্রকৃতির চার্জ, দুটোই পজিটিভ চার্জ বা দুটোই নেগেটিভ চার্জ একে অপরের কাছাকাছি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করে? এরা একে অপরকে বিকর্ষণ বা রিপালশন করে। অর্থাৎ যদি দুটো সমান প্রকৃতির আধান কাছাকাছি দূরত্বের মধ্যে থাকে, তাহলে তারা কি করে? পরস্পরকে বিকর্ষণ বা রিপালশন করে। আর যদি দুটো বিপরীত প্রকৃতির আধান, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, পরস্পর কাছাকাছি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করে? তারা কিন্তু একে অপরকে আকর্ষণ করে। এবার আধানের যে এই প্রকৃতি, সেটা পজিটিভ না নেগেটিভ, সেটা দেখে নিয়ে আমরা এটা তো বুঝে গেলাম যে আমাদের যে এই আধানগুলো রয়েছে তারা পরস্পরকে আকর্ষণ করছে না বিকর্ষণ করছে। কিন্তু এই যে আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান, সেটা আমরা কোথা থেকে পাবো? সেটা আমরা পাবো হচ্ছে এই কুলম্বের সূত্র থেকে। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা কি পাবো? যে আমাদের কাছে যদি কতগুলো বিন্দু আধান থাকে, আমাদের কাছে যদি কতগুলো পয়েন্ট চার্জ থাকে, সেই পয়েন্ট চার্জগুলোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটার মান কত হবে সেটা আমরা পাবো হচ্ছে কুলম্বের সূত্র থেকে। দেখো, কুলম্বের সূত্রের মধ্যে কি বললো? আমাদের এই একটা পয়েন্ট চার্জ আছে Q1 এবং এই আরেকটা পয়েন্ট চার্জ আছে Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R, অর্থাৎ দুটো পয়েন্ট চার্জ পরস্পর থেকে R দূরত্বের ব্যবধানে রয়েছে। এবার কুলম্বের সূত্রে কি বললো? এদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে সেটাকে আমি F দিয়ে লিখেছি। তাহলে এই বলের মান আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতিক, দ্যাট ইজ F ভ্যারিসাস Q1 Q2। সেকেন্ড কি বলেছে? এই যে আমাদের আধান দুটো রয়েছে তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, সেটা কি? সেটা এই আধান দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, দ্যাট ইজ ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। ওকে, তাহলে এবার এই যে এই দুটো আমাদের ভ্যারিয়েশন বা এই দুটো ভেদ রয়েছে, এদেরকে যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা কি লিখতে পারবো? F ভ্যারিসাস Q1 Q2 বাই R স্কোয়ার। এবার দেখো, এই যে ভ্যারিসাস চিহ্ন, সেটা নিয়ে তো আমাদের কোনো কাজ হবে না। তাহলে আমাদের কি করতে হবে? সমান সমান বা ইকুয়াল টু সাইন আনতে হবে, এবং তার জন্য আমাদের কি করতে হয়? তার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট লাগে, তাই তো?
তাহলে আমরা এখানে কি করেছি, আমাদের যে এই ছিল এফ ভ্যারিসাস কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এখান থেকে আমরা কি লিখলাম, এফ সমান সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেখানে কে কি, কে হচ্ছে একটা ধ্রুবক, বা এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা কি জানতে পারলাম, যে দুটো বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে, সেটা কি হচ্ছে, আধান দুটোর যে মান, সেই আধান দুটোর মানের গুণফলের সাথে সমানুপাতিক, এবং আধান দুটোর মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এবার দেখো, এই যে আমরা কি পেলাম, এফ সমান সমান আমরা পেলাম হচ্ছে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এবার এটার আমরা কিছু ভ্যারিয়েশন দেখবো, কি কি, যে আমাদের এসআই পদ্ধতিতে কি হচ্ছে এবং সিজিএস পদ্ধতিতে কি হচ্ছে, সেগুলো আমরা এক এক করে দেখবো। সবার প্রথমে আমরা এসআই পদ্ধতি নিয়ে কথা বলছি। দেখো, এসআই পদ্ধতিতে যে আমাদের কে এর মান হয়, সেটা কত হয়, সেটা হয় হলো 1/4 পাই এপসাইলন নট। এবার তোমরা ভাবছো স্যার এখানে এপসাইলন নট এটা কি জিনিস, সেটা আমি তোমাদেরকে বলছি। তাহলে এসআই পদ্ধতিতে কে এর মান কত, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, যেখানে এপসাইলন নট কি, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, মানে কি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে এই এপসাইলন নটটা কি, সেটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এবং এর মান কত হয়, এর মান হয় হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তোমরা এখান থেকে এই এপসাইলন নটের যে মানে একক, সেটাও বের করতে পারবে। দেখো আমাদের কে এর মান এসআই পদ্ধতিতে কত এসেছে, 1/4 পাই এপসাইলন নট। তাহলে এফ এর মান কত ছিল, কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা কে এর মান যদি এটা বসিয়ে দিই, তাহলে আমাদের যে এফ এর মান চলে আসছে, সেটা কত আসছে, 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এবার এখানে দেখো, আমাদের এই যে এপসাইলন, সেটা এখানে চলে যাবে এবং এফ এখানে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে এপসাইলন সেটা কিসের উপর নির্ভর করে, দুটো আধানের এককের স্কোয়ার, নিচে ফোর্সের একক নিউটন এবং দূরত্বের এককের স্কোয়ার। তাহলে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এপসাইলন নটের একক। তাহলে এই যে এপসাইলন নট, সেটা আমরা কি বলছি, সেটা আমরা বলছি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এবার ধরো শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা না থেকে যদি অন্য কোনো একটা মাধ্যম থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, এপসাইলন নট না বসিয়ে সেই মাধ্যমের যে তড়িৎভেদ্যতা সেটাকে আমরা বসাতাম। ন্যাচারালি যতক্ষণ না আমাদের কোনো মাধ্যম বলে দিচ্ছে, ততক্ষণ আমরা এটাকে শূন্য মাধ্যম ধরে চলি, তাই আমরা এপসাইলন নট বসিয়েছি। যদি আমাদের শূন্য মাধ্যম না থেকে অন্য কোনো একটা মাধ্যম থাকতো, তাহলে আমরা কি করতাম, সেই মাধ্যমের যে তড়িৎভেদ্যতা সেটাকে এখানে বসিয়ে দিতাম। তাহলে এই ক্ষেত্রে 1/4 পাই এপসাইলন নটের মান আমরা কি করে পাবো, দেখো 4 পাই তো একটা কনস্ট্যান্ট এবং এপসাইলন নটের মান এটা, তাহলে এটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা 1/4 পাই এপসাইলন নটের মান পেয়ে যাচ্ছি। এবং 1/4 পাই এপসাইলন নটের মান যদি আমরা পেয়ে যাই, তাহলে এখান থেকে দেখো এফ এর মান কত আসছে, 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এফ এর ভ্যালু। তাহলে এটা কোন পদ্ধতিতে আমরা পাচ্ছি, এটা আমরা পাচ্ছি এসআই পদ্ধতিতে। এবার আমরা আসছি কোথায়, এবার আমরা আসছি হচ্ছে সিজিএস পদ্ধতিতে। দেখো সিজিএস পদ্ধতিতে আমরা যদি লক্ষ্য করি, সিজিএস পদ্ধতিতে কি, এপসাইলন নটের মান হচ্ছে 1/4 পাই। সিজিএস পদ্ধতিতে কি হয়, এপসাইলন নটের মান হয় 1/4 পাই। তাহলে দেখো আমাদের 1/4 পাই ইন্টু এপসাইলন নট ছিল। এবার এপসাইলন নটের জায়গায় যদি আমি আবার 1/4 পাই বসিয়ে দিই, তাহলে কি আসছে, 1/4 পাই ইন্টু 1/4 পাই। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কে এর মান কত হয়ে যাচ্ছে, কে এর মান হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, সিজিএস পদ্ধতিতে যে দুটো বিন্দু আধানের মধ্যে আমরা ফোর্স পাচ্ছি, সেটা সিম্পলি কি হচ্ছে, সেটা সিম্পলি হয়ে যাচ্ছে এফ সমান সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আই হোপ এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, এখানে আমরা বুঝলাম যে কুলম্বের সূত্র কি হচ্ছে, এবং সিজিএস এবং এসআই পদ্ধতিতে এদের মধ্যে আমরা কি ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এখানে আমরা বুঝলাম। এবার নেক্সট আমরা কিসের মধ্যে যাচ্ছি, নেক্সট আমরা যাচ্ছি বিভিন্ন রকমের আধান বন্টনের ওপর। দেখো আমাদের যে আধান রয়েছে, সেই আধান বিভিন্ন রকমভাবে বণ্টিত থাকতে পারে, এবং এই আলাদা আলাদা বন্টনের জন্য আমরা আলাদা আলাদা কিছু কোয়ান্টিটি ডিফাইন করেছি, যেগুলো আমাদের পরবর্তী সময় হেল্প করবে বিভিন্ন কিছু ক্যালকুলেশন করতে। তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত 3 রকমের আধান বন্টন নিয়ে কথা বলবো। সবার প্রথম কি, সবার প্রথম হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, বা আমাদের একটা রেখা বরাবর আধান বন্টন, ঠিক আছে, রৈখিক আধান বন্টন। তাহলে রৈখিক আধান বন্টন কি, ধরুন আমাদের একটা রেখা বরাবর আধানগুলো এইভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা রেখা বরাবর যখন একটা আধান ডিস্ট্রিবিউটেড থাকবে, সেটাকে আমরা কি বলবো, রৈখিক আধান বন্টন বা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। এবার এই যে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, ধরুন আমাদের এখানে কিউ পরিমাণ আধান এই ক্ষেত্রে টোটাল বন্টিত অবস্থায় রয়েছে, এবং এই যে আমাদের লাইনটা, তার দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করব, সেটার নাম কি, লিনিয়ার চার্জ ডেন্সিটি
বা রৈখিক আধান ঘনত্ব। রৈখিক আধান ঘনত্ব কি বোঝায়? এটা বোঝায় যে একক দৈর্ঘ্যে কতখানি আধান রয়েছে, এবং এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এটাকে আমরা ডিনোট করি ল্যামডা দিয়ে। তাহলে ল্যামডা কি বোঝাচ্ছে? যে একক দৈর্ঘ্যে কতখানি আধান রয়েছে। এবার দেখো এল দৈর্ঘ্যের মধ্যে কিউ পরিমাণ আধান রয়েছে, তাহলে একক দৈর্ঘ্যে কতখানি আধান থাকবে? কিউ বাই এল। তাহলে এটাই কি? এটাই হচ্ছে আমাদের লিনিয়ার চার্জ ডেনসিটি বা রৈখিক আধান ঘনত্ব। এবার এর যদি আমরা একক লিখতে চাই তাহলে সিম্পলি তোমরা লিখতে পারবে আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম্ব, আর দৈর্ঘ্যের একক মিটার। তাহলে কুলম্ব পার মিটার এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের রৈখিক আধান ঘনত্বের একক। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে আমাদের সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা আমাদের তলমাত্রিক আধান বন্টন। তাহলে একটা তল বরাবর বা একটা সারফেস বরাবর যদি আমাদের আধানগুলো ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে এই ক্ষেত্রে ধরে নাও একটা সারফেস রয়েছে, সেটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এ, এবং এই পুরো ক্ষেত্রফল জুড়ে আমাদের কি রয়েছে? পুরো ক্ষেত্রফল জুড়ে কিউ পরিমাণ আধান ডিস্ট্রিবিউটেড অবস্থায় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ডিফাইন করব? এই ক্ষেত্রে আমরা ডিফাইন করব সারফেস চার্জ ডেনসিটি বা আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার এই আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে বলো? যে আমাদের একক ক্ষেত্রে বা একক ক্ষেত্রফলের মধ্যে কতখানি আধান থাকবে। তাহলে এখানে দেখো টোটাল কিউ পরিমাণ আধান রয়েছে কতখানি ক্ষেত্রের মধ্যে? এ ক্ষেত্রফল জুড়ে। তাহলে এক্ষেত্রে একক ক্ষেত্রফলে কতখানি আধান থাকবে? কিউ বাই এ। তাহলে এটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি সারফেস চার্জ ডেনসিটি। এবং এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইম আমরা এটাকেই ইউজ করব, সারফেস চার্জ ডেনসিটিকেই আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করব। তাহলে এর একক কি হবে? আধানের একক কি? কুলম্ব, এবং ক্ষেত্রফলের একক সেটা হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমাদের যে সারফেস চার্জ ডেনসিটি বা আমাদের যে আধানের তলমাত্রিক ঘনত্ব তার একক কি হচ্ছে? তার একক হচ্ছে আমাদের কুলম্ব পার মিটার স্কোয়ার। নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের রয়েছে হচ্ছে এক্ষেত্রে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বা আমাদের আধান যদি ধরে নাও একটা ভলিউম বা একটা আয়তনের মধ্যে এক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই যে আমাদের চার্জের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বা আমাদের আধানের আয়তন মাত্রিক এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন। এবার এটা কি হবে? ধরে নাও আমাদের এক্ষেত্রে টোটাল ভি পরিমাণ কি রয়েছে? টোটাল ভি আমাদের একটা রয়েছে হচ্ছে এক্ষেত্রে আয়তন, এবং সেই আয়তন জুড়ে টোটাল কিউ পরিমাণ আধান ডিস্ট্রিবিউটেড রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ডিফাইন করতে পারি? এই ক্ষেত্রে আমরা ডিফাইন করতে পারি ভলিউম চার্জ ডেনসিটি। ওকে, তাহলে ভলিউম চার্জ ডেনসিটি কি হবে? যে একক আয়তনের মধ্যে কতখানি আধান রয়েছে। তাহলে এখানে দেখো টোটাল কিউ পরিমাণ আধান ছিল এবং সেটা ভি আয়তনের মধ্যে রয়েছে, তাহলে একক আয়তনে কতখানি থাকবে? সেটা থাকবে হচ্ছে আমাদের এক্ষেত্রে কিউ বাই ভি। সেটা আমাদের কতখানি থাকবে? সেটা আমাদের থাকবে হচ্ছে কিউ বাই ভি। তাহলে এই যে কিউ বাই ভি পরিমাণ আধান সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি বা আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। এবং এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এটাকে আমরা ডিনোট করি হচ্ছে রো দিয়ে। ওকে, এটাকে আমরা ডিনোট করি রো দিয়ে। এর একক কত হবে? আধানের একক কুলম্ব এবং আয়তনের একক মিটার কিউব। তাহলে কুলম্ব পার মিটার কিউব। তাহলে এখানে আমরা কি শিখলাম? আধানের ডিস্ট্রিবিউশন বা চার্জের ডিস্ট্রিবিউশন সম্পর্কে শিখলাম। এবং চার্জের আমরা সাধারণত 3 রকমের ডিস্ট্রিবিউশন এই ক্ষেত্রে পাচ্ছি, এবং তাদের ক্ষেত্রে আমরা কি করলাম? যে আমাদের সেই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে আমাদের ঘনত্ব কতখানি হচ্ছে সেই ঘনত্বের যে মানটা সেটাও কিন্তু এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলাম। লাইন চার্জের জন্য লিনিয়ার চার্জ ডেনসিটি সেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করছি, আমাদের সারফেস চার্জের জন্য সারফেস চার্জ ডেনসিটি সেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করছি, এবং আমাদের ভলিউম চার্জের জন্য ভলিউম চার্জ ডেনসিটি সেটাকে আমরা রো দিয়ে ডিনোট করছি। আই হোপ এই পার্টটা সবাই তোমরা বুঝতে পেরেছো। এবার এই পার্টটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, নেক্সট চলো আমরা আমাদের পরবর্তী বিষয়টা দেখে নিই। নেক্সট আমাদের কাছে কি রয়েছে? নেক্সট আমাদের কাছে রয়েছে হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এবার এই তড়িৎ ক্ষেত্র এই বিষয়টা কি? ধরো আমাদের কাছে যদি একটা কিউ পরিমাণ আধান রয়েছে, এবার আমরা কি জানি? এর আশেপাশে যদি আমরা অন্য কোনো একটা আধানকে রাখি, সেই আধানটার ওপর এই ক্যাপিটাল কিউ আধানটা একটা ফোর্স দেবে, তাই তো? আমাদের যে এই ক্যাপিটাল কিউ আধানটা, এর আশেপাশে যদি আমরা অন্য কোনো একটা আধান রাখি তার উপর এ একটা বল প্রয়োগ করবে। তাহলে এর চারপাশে কতখানি জায়গার মধ্যে অন্য একটা আধান আসলে সে একটা বল অনুভব করতে পারবে। ধরো নাও আমি এখানে একটা সার্কেল রেখেছি, এর ভেতরে যদি আমি কোনো একটা আধানকে রাখি তাহলে এই ক্যাপিটাল কিউ আধানটা তার উপর একটা ফোর্স প্রয়োগ করে। এই নেক্সট সার্কেলটার ভিতরেও যদি আমি একটা আধানকে রাখি, সেটা যে কোনো জায়গায় রাখতে পারি। ওকে, তার উপরেও কি হয়? তার উপরেও এই যে ক্যাপিটাল কিউ আধানটা রয়েছে সেটা একটা ফোর্স প্রয়োগ করে। সিমিলারলি আমি যদি একটা আধান এখানে রাখি, তার উপরেও একটা ফোর্স প্রয়োগ করে। কিন্তু দেখা যায় আমি যদি এখানে আধানটাকে রাখি, এর ওপর কি? এর ওপর ফোর্স প্রয়োগ করে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি আমি যদি দেখি তাহলে কিন্তু আমাদের এই যে তড়িৎ ক্ষেত্র সেটা অসীম হওয়া উচিত ছিল, ঠিক আছে? যে তুমি যত দূরেই যাও তত দূরেই আমাদের তড়িৎ ক্ষেত্র কাজ করবে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে একটা সার্টেন লিমিট অবধি আমরা এই তড়িৎ ক্ষেত্র পাই। তাহলে তড়িৎ ক্ষেত্র বিষয়টা কি? যে আমরা একটা আধানের
চারপাশে, ঠিক আছে, শুধুমাত্র এক পাশে না কিন্তু চারপাশে যতখানি এরিয়া জুড়ে তার এফেক্ট দেখতে পাবো। তার এফেক্ট দেখতে পাবো মানে কি, যে আমরা যদি অন্য কোনো একটা আধানকে আনি, সে একটা বল অনুভব করবে, তাহলে সেই যে আমাদের চারপাশে যতখানি রিজিয়ান জুড়ে এটা ঘটছে, সেই রিজিয়ানটাকে আমরা কি বলছি, এই আধানটার তড়িৎ ক্ষেত্র বলছি, ঠিক আছে। সেই রিজিয়ানটাকে আমরা কি বলছি, সেই রিজিয়ানটাকে আমরা বলছি এই আধানটার তড়িৎ ক্ষেত্র। তাহলে আই হোপ তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি হয় সেটা তোমরা বুঝতে পারলে। তার মানে তড়িৎ ক্ষেত্র কি, এটা একটা হচ্ছে রিজিয়ান বা এটা একটা অঞ্চল যেখানে আমরা কি পাচ্ছি, কোনো একটা আধানের জন্য একটা ফোর্স অনুভব করতে পারছি। কিন্তু আমাদের পরীক্ষায় যখন তড়িৎ ক্ষেত্র জানতে চাইবে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় ধরে নাও তোমাদের একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন এসছে, বলছে এত একটা আধান রয়েছে, এই আধানের জন্য তুমি 5 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান বের করো। এবার এই যে তড়িৎ ক্ষেত্রের মান বলতে চাইছে, সেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওরা অ্যাকচুয়ালি কি জানতে চায়, ওরা জানতে চায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওকে, বাই দ্য ওয়ে আমি এখানে তোমাদের যখন পড়াবো কিছু কিছু ক্ষেত্রে আমি তোমাদের ইংরেজি টার্মগুলো বলতে থাকবো, এবং এই ইংরেজি টার্মগুলো তোমরা শেখার চেষ্টা করবে। কেন? কারণ এই যে এই টার্মগুলো, এগুলো কিন্তু পরবর্তী সময় গিয়ে তোমাদেরকে অনেক হেল্প করবে। তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যেই লাইনেই পড়তে যাও, তোমরা যখন কলেজে পড়তে যাবে তখন কিন্তু সমস্ত কিছু তোমাদের ইংলিশে পড়ানো হবে, তোমাদের সমস্ত বইপত্র সমস্ত কিছু ইংলিশে থাকবে এবং পরীক্ষায় তোমাদের উত্তরও ইংলিশেই লিখতে হবে। তাহলে এখন থেকে যদি তোমরা ইংলিশ টার্মগুলোর সঙ্গে হ্যাবিচুয়েটেড হও, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। তাহলে এবার দেখো যে আমি কি বলছিলাম, তোমাদের তড়িৎ ক্ষেত্র বলতে ম্যাক্সিমাম সময় কি জানতে চাইবে, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা কাকে বলি? একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল। মানে কি, ধরো এই যে ক্যাপিটাল কিউ আধানটা রয়েছে, এখানে এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি যদি +1 কুলম্ব আধানকে রাখলে, তাহলে কি এটা একক ধনাত্মক আধান, এর ওপর যতখানি বল দেবে সেই বলটাকেই আমরা কি বলবো, সেই বলটাকেই আমরা বলবো হচ্ছে এক্ষেত্রে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবং এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এটাকে আমরা ডিনোট করি হচ্ছে ই দিয়ে। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা ই দিয়ে ডিনোট করি। এবং এই ই তাহলে কি হবে, ধরো নাও আমাদের স্মল কিউ আধানের উপর টোটাল এফ পরিমাণ বল কাজ করছে, তাহলে একক আধানের উপর কতখানি বল কাজ করবে, এফ বাই কিউ। এটাই কি হবে, এটাই হবে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওকে, এটাই কি হবে, এটাই হবে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তাহলে একক কত হবে, আমরা যদি এর একক লিখতে চাই, দেখো ফোর্সের একক কি, ফোর্সের একক নিউটন, আধানের একক কুলম্ব, তাই না? তাহলে নিউটন পার কুলম্ব, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে একক। এবার এই যে আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে শিখলাম, আমাদের যদি একটা বিন্দু আধান থাকে, সেই বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মানটা কত হচ্ছে, এই যে এখানে আমরা একটা বিন্দু আধান দেখলাম না, তো এই বিন্দু আধানের জন্য আমাদের যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো নাও আর দূরত্বে কোনো একটা পয়েন্ট রয়েছে, বা ধরো নাও এক্স দূরত্বে কোনো একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে আমাদের যে তড়িৎ ক্ষেত্রের মানটা, সেই তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে সেটা এবার আমরা বের করতে চাই। ওকে, তাহলে কিভাবে বের করছি, দেখো ইলেকট্রিক ফিল্ড, আমি ইএফ যেখানে যেখানে লিখবো সেটার মানে কি, সেটার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ, একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান। ওকে, আমি এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি লিখিনি, স্টিল তোমরা কি বুঝবে যে ইলেকট্রিক ফিল্ড মানে আমি কিসের কথা বলছি, আমি কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কথাই বলছি। ওকে, দেখো এখানে আমাদের কিউ আধান রয়েছে, ক্যাপিটাল কিউ আধান, তার থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু আছে, ধরুন আমি এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি এ বিন্দু। এই এ বিন্দুতে স্মল কিউ একটা আধান রয়েছে। আমি কি করতে চাই, আমাদের যদি এখানে +1 কুলম্ব চার্জ থাকতো, তাহলে এই +1 কুলম্ব চার্জের ওপর যতখানি ফোর্স লাগতো, সেটাই কি হতো, সেটাই হতো এই এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে সেটা আমি বের করতে চাই। দেখো আমি কুলম্বের সূত্র জানি, কুলম্বের সূত্র থেকে আমি কি জানি, এখানে যদি আমাদের স্মল কিউ পরিমাণ আধান থাকে, তার উপর কতখানি ফোর্স লাগবে, সেটা লাগবে হচ্ছে 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এদের মধ্যবর্তী দূরত্ব আর রয়েছে, তাহলে আর স্কোয়ার। তাহলে এবার যদি আমি একক আধানের উপর বের করতে চাই, দেখো এই ফোর্সটা কার উপর লাগছে, স্মল কিউ আধানের উপর, তাহলে স্মল কিউ আধানের উপর এফ ফোর্স লাগছে, একক আধানের উপর কি এফ বাই কিউ ফোর্স লাগবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা হবে এফ বাই কিউ, সেটা তাহলে কত আসবে 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটা কি পেলাম আমরা, এটা আমরা পেলাম হচ্ছে একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, চলো আমরা আমাদের যে পরবর্তী বিষয়গুলো রয়েছে সেখানে মুভ করি। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা আমাদের তড়িৎ বলরেখা।
এবার এই ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা এটা কি হয়? দেখো, আমাদের যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, আমরা কি দেখতে পেলাম যে আমাদের একটা বিন্দু আধান আছে বা আমাদের কোনো একটা চার্জ রয়েছে, সেই চার্জের জন্য আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, তাই তো? আমরা একটা তড়িৎ ক্ষেত্র পাচ্ছি। এবার কোনো একটা আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে? যে আমাদের যে কোনো একটা আধান, সেই আধানের জন্য যে আমরা তড়িৎ ক্ষেত্র বা আমরা যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, সেটাকে আমরা প্রকাশ করব বা রিপ্রেজেন্ট করব কিভাবে? সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব এই ইলেকট্রিক ফিল্ড লাইন বা আমাদের তড়িৎ বলরেখার সাহায্যে। এবার তড়িৎ বলরেখা কি? দেখো, এগুলো কি ইমাজিনারি লাইন্স। আমাদের যে তড়িৎ বলরেখা সেগুলো কি? সেগুলো হচ্ছে কিছু কাল্পনিক রেখা। অ্যাকচুয়ালিতে এরকম কোনো রেখা থাকে না কিন্তু। এগুলো কি? এগুলো হচ্ছে ইমাজিনারি লাইন্স। এরা কি করে? এরা করে হচ্ছে রিপ্রেজেন্টিং ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমাদের তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হচ্ছে কিছু কাল্পনিক রেখা, যার সাহায্যে আমরা কি করি? আমাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে থাকি। তারপর দেখো, আমাদের যে এই ইলেকট্রিক ফিল্ড লাইন, সেগুলো কোথা থেকে উৎপন্ন হয়? সেগুলো সবসময় পজিটিভ চার্জ থেকে সৃষ্টি হবে এবং সেগুলো কোথায় গিয়ে শেষ হবে? সেগুলো সবসময় নেগেটিভ চার্জে গিয়ে শেষ হবে। তাহলে আমাদের যে তড়িৎ বলরেখা, সেগুলোর উৎপন্ন হয় কোথা থেকে? পজিটিভ চার্জ থেকে। এবং কোথায় গিয়ে শেষ হয়? এগুলো শেষ হয় নেগেটিভ চার্জে গিয়ে। এবং এই ক্ষেত্রে ধরে নাও এই একটা পজিটিভ চার্জ থেকে স্টার্ট হলো এবং গিয়ে নেগেটিভ চার্জে শেষ হলো। নেগেটিভ চার্জ থেকে স্টার্ট হয়ে তো আর পজিটিভ চার্জে আসতে পারবে না, তাই না? তার মানে কি হবে? সবসময় এটা পজিটিভ চার্জ থেকে গিয়ে নেগেটিভ চার্জে যাবে, পজিটিভ টু নেগেটিভ। তার মানে দেখো, নেগেটিভ টু পজিটিভ তো আসতে পারছে না। তার মানে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো, তারা কিন্তু কখনোই কি হতে পারবে না? কখনোই বদ্ধ লুপ হতে পারবে না। পরবর্তী সময়ে আমি তোমাদের কয়েকদিন পরেই ইলেকট্রোম্যাগনেটিজমও পড়াবো, তো সেখানে আমরা কি পড়বো? সেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন নিয়ে পড়বো। তো সেখানে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন এবং ইলেকট্রিক ফিল্ড লাইন, এদের মধ্যে সাধারণত একটা খুবই ভালো ডিফারেন্স রয়েছে। এবং এই যে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন এবং ম্যাগনেটিক ফিল্ড লাইন, এদের মধ্যে একটা ডিফারেন্স তোমাদেরকে বারবার বিভিন্ন পরীক্ষায় জানতে চাওয়া হয়। সেটা কি? যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো, তারা ওপেন হয়, সেগুলো কিন্তু ক্লোজ লুপ হয় না। এবং আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন, সেগুলো কি হয়? সেগুলো কিন্তু ক্লোজ লুপ হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন, সেগুলো কি হয়? সেগুলো বদ্ধ লুপ হয়। কিন্তু আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা, সেগুলো কিন্তু আমাদের কি হয়? ওপেন হয়। সেগুলো আমাদের বদ্ধ লুপ হয় না, কারণ পজিটিভ থেকে স্টার্ট হচ্ছে, গিয়ে নেগেটিভে শেষ হয়ে যাচ্ছে। ওকে, আই হোপ এই পার্টটা তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো, আমাদের ধরো একটা তড়িৎ বলরেখা রয়েছে। ওকে, এবার এই যে তড়িৎ বলরেখা রয়েছে, তার যে কোনো একটা বিন্দুতে, তার যে কোনো বিন্দুতে, ধরো নাও এটা আমি এ বিন্দু নিয়েছি, এটা বি বিন্দু নিয়েছি, তাহলে যে কোনো বিন্দুতে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকগুলো কি করবে? ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক প্রকাশ করে। দেখো, তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে একক আধানের উপর বল। তার মানে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা আমাদের যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা বেসিক্যালি ওয়ান টাইপ অফ ফোর্স, যে ইউনিট পজিটিভ চার্জের উপর কতখানি ফোর্স লাগছে। এবার ফোর্স কি? ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, যার একটা দিক থাকে। তার মানে ইলেকট্রিক ফিল্ডও কি? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর রাশি বা একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে ইলেকট্রিক ফিল্ডেরও একটা দিক থাকবে। তাহলে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের বা তড়িৎ ক্ষেত্রের দিক আমরা কিভাবে পাবো? সেটা আমরা পাবো হচ্ছে ওই আমরা যে তড়িৎ বলরেখা রয়েছে, তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকটা কি করবে? ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিককে প্রকাশ করবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে, দেখো এটা একটা আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন 1, আমি লিখে দিচ্ছি, ধরো নাও এটা ইলেকট্রিক ফিল্ড লাইন 1 আর এটা ইলেকট্রিক ফিল্ড লাইন 2। দুটো তড়িৎ বলরেখা এখানে তোমরা দেখতে পাচ্ছ পরস্পরকে ছেদ করেছে। এটা কি? এটা কোনোদিনও হওয়া পসিবল নয়। ওকে, আমাদের দুটো তড়িৎ বলরেখা তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এটার থেকে কোয়েশ্চেনও আসে, বলে যে প্রমাণ করো যে দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে কেন দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করবে না? চলো দেখা যাক। ধরে নাও এই দুটো তড়িৎ বলরেখা এই একটা বিন্দুতে ছেদ করেছে। এবার এই একটা বিন্দু যদি ছেদ করে, আমি এই তড়িৎ বলরেখার একটা স্পর্শক আঁকতে পারবো এই বিন্দুতে, এবং আরেকটা যে তড়িৎ বলরেখা তারও একটা স্পর্শক আঁকতে পারবো এই বিন্দুতে। এবার দেখো, এই যে আমাদের এই বিন্দু, এটাকে যদি আমি এ বিন্দু বলি, এ বিন্দুতে, তাহলে আমরা কি করলাম? এ বিন্দুতে আমরা দুটো স্পর্শক পেয়ে গেলাম। তার মানে ওই যে নির্দিষ্ট বিন্দু, যেই বিন্দুতে তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে ছেদ করলো, সেই বিন্দুতে আমরা কি পাচ্ছি? সেই বিন্দুতে আমরা দুটো দিক পেয়ে যাব তড়িৎ ক্ষেত্রের। কিন্তু ইলেকট্রিক ফিল্ড তো একটা ভেক্টর রাশি, তার একটা পার্টিকুলার বিন্দুতে কটা ডিরেকশন থাকবে? একটাই ডিরেকশন থাকবে, একের বেশি ডিরেকশন তো থাকা পসিবল নয়। তার মানে এই যে এরকম কন্ডিশন, যে একটা নির্দিষ্ট
নির্দিষ্ট বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডে আমরা দুটো ডিরেকশন পাচ্ছি, সেটা কোনো সময় জেনারেট হওয়া পসিবল নয়। তার মানে কি, তার মানে আমাদের দুটো তড়িৎ বলরেখা তারা কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করবে না, তারা কখনোই পরস্পরকে ইন্টারসেক্ট করবে না। ওকে, আই হোপ এই পার্টটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমি তোমাদের একটা বিষয় বলে দিই যে তোমরা আমাদের যে এই ক্লাসগুলো রেগুলারলি ফলো করছো, এবার এই যে ক্লাসের পুরো নোটসটা যেটা আমি বানিয়ে এনেছি, এবার তোমরা যখন এই ক্লাসগুলো করছো তখন নিজেরা তো নোটস প্রিপেয়ার করছোই, তার সাথে সাথে তোমাদের যদি এই পিডিএফ নোটটা প্রয়োজন হয় সেটা তোমরা কোথায় পাবে? সেটা তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তোমরা প্লে স্টোরে গিয়ে আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করতে পারবে। সেটাকে ডাউনলোড করার পর তোমরা সেখানে রেজিস্টার করবে এবং সেখানে ক্লাস 12-এর যে ক্যাটাগরিটা সেটা তোমরা সিলেক্ট করবে। সেখানে গেলে তোমরা একদম ফ্রি অফ কস্টে আমাদের এই সমস্ত নোটসগুলো পেয়ে যাবে। এছাড়াও ক্লাস 12-এর পর তোমরা অনেকে হয়তো WBJEE পরীক্ষা দেবে, WBJEE 2025-এর পরীক্ষা বা জেনপাস ইউজি 2025-এর পরীক্ষা তোমরা অনেকে দেবে। তাহলে তারা যদি আমাদের সাথে প্রিপেয়ার করতে চাও সমস্ত সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, বেসিক্যালি আমাদের WBJEE-র জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জেনপাস ইউজির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এই সমস্ত সাবজেক্টের প্রিপারেশন তোমরা যদি আমাদের সাথে করতে চাও, এই দুটো পরীক্ষার জন্যই আমাদের দুটো পেইড কোর্স রয়েছে। তোমরা চাইলে সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। এই ব্যাচগুলোতে কিন্তু তোমরা একদম কমপ্লিট উপায়ে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করতে পারবে। তাহলে তোমরা নোটস পাওয়ার জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করে নিয়ে ক্লাস 12-এর ক্যাটাগরিতে গেলে তোমরা কি করতে পারবে? একদম ফ্রিতে এই নোটসগুলো পেতে পারবে। আর কেউ যদি মনে হয় যে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করছো, তাহলে তারা কিন্তু আমাদের অ্যাপে গিয়ে এই পরীক্ষার জন্য যে কোর্সগুলো রয়েছে সেখানে এনরোল করতে পারো। নেক্সট এবার আমরা কি নিয়ে কথা বলবো? নেক্সট এবার আমরা কথা বলবো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু নিয়ে। এবার এই যে তড়িৎ দ্বিমেরু সেটা কি হয়? দেখো, দুটো সমান এবং বিপরীত প্রকৃতির আধান, আমাদের এই দুটো আধানই, দেখো দুটো আধানই হচ্ছে কিউ, কিন্তু একটা নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ। তাহলে দুটো সমান কিন্তু বিপরীত প্রকৃতির আধান যদি পরস্পর খুব ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, মানে এই যে 12 দূরত্বটা আমরা এদের মাঝখানে নিয়েছি সেটা খুবই ক্ষুদ্র, আমি বলতে পারি 12 টেন্ডস টু 0। তোমরা লিমিটেড টেন্ডস টু শিখেছো যে 0-র কাছাকাছি যাচ্ছে, খুবই ক্ষুদ্র দূরত্ব। ওকে, তাহলে আমাদের দুটো বিন্দু আধান তাদের মান একই, কিন্তু তাদের যে প্রকৃতিটা ডিফারেন্ট। এবার এরা যদি খুবই ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে, এই রকম যে সিস্টেম সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এবার এই যে ইলেকট্রিক ডাইপোল, সেখানে আমি কি ডিফাইন করতে পারি? সেখানে আমি ডিফাইন করতে পারি ডাইপোল মোমেন্ট বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবার এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সেটা কি হয়? সেটা দেখো, আমাদের এই যে দুটো আধান তাদের দুজনের মান তো সমান, জাস্ট কি পোলারিটিটা ডিফারেন্ট, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? তাহলে তাদের মধ্যে আমি যে কোনো একটা আধানকে নিচ্ছি, যে কোনো একটা আধানের মানকে নিয়ে নাও, তার সাথে কি করো? তার সাথে তুমি এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটাকে গুণ করে দাও, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি পাবে হচ্ছে ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? যে আমাদের যে কোনো একটা আধানের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা করি, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। এবার এই যে ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা কি? সেটা একটা ভেক্টর রাশি হয়, ঠিক আছে? সেটা কি হয়? সেটা একটা ভেক্টর রাশি হয় এবং এর দিক কোন দিক থেকে কোন দিক হয়? মাথায় রাখবে, এর দিক হবে সবসময় নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জের দিকে। আমাদের যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটা একটা ভেক্টর রাশি হয় এবং এর দিক কোন দিক থেকে কোন দিকে হয়? এর দিক হয় হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জের দিকে। নেক্সট দেখো, নেক্সট আমরা যদি এর একক নিয়ে কথা বলি, এসআই পদ্ধতিতে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কত হবে? দেখো, আধান ইন্টু দূরত্ব, আধানের একক কি? কুলম্ব, দূরত্বের একক মিটার। তাহলে এসআই পদ্ধতিতে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কত হচ্ছে? সেটা হচ্ছে কুলম্ব মিটার। সিমিলারলি সিজিএস পদ্ধতিতে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কত হবে? ইএসইউ সেন্টিমিটার। ওকে, ইএসইউ সেন্টিমিটার। তাহলে এটা আমরা কি পেয়ে যাচ্ছি? তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবার এই যে তড়িৎ দ্বিমেরু শিখলাম, আমরা কি করব? তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের মান বের করব। দেখো, তড়িৎ দ্বিমেরু আছে, তার মানে কি? তার মানে এখানে চার্জ রয়েছে। এবার চার্জ যদি থাকে তার জন্য কি হবে? তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। কিন্তু এখানে কি রয়েছে? দুটো বিপরীত প্রকৃতির আধান একটা ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে রয়েছে। তাহলে তাদের জন্য, অর্থাৎ এই পুরো সিস্টেমটার জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করতে চাই। এবার এখানে আমি কি করেছি? আমি দুটো জিনিস এখানে আমরা ফাইন্ড আউট করব। একটা কি? একটা হচ্ছে, দেখো এটা আমাদের একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্ব 12।
এবার এদের অক্ষের ওপর এটা কি, এটা হচ্ছে এর অক্ষ, কারণ এই একটা আধান রয়েছে, এই একটা আধান রয়েছে, এই তড়িৎ দ্বিমেরু, তাহলে এটা হচ্ছে ওর অক্ষ। অক্ষের ওপর কোনো একটা বিন্দু আমি এক্স বিন্দু নিয়েছি, এই এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে সেটা কি করতে চাই, সেটা আমরা ফাইন্ড আউট করতে চাই। এবার তাহলে কি করে ফাইন্ড আউট করব, দেখো আমাদের এই যে তড়িৎ দ্বিমেরুটা ছিল তার যে মধ্যবিন্দু সেটা হচ্ছে ও, ও থেকে এই এক্স এর দূরত্ব কত সেটা হচ্ছে আর। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমাকে এই এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান বের করতে হবে। তার জন্য আমি কি করেছি, দেখো দুটো আধান আছে, তাহলে দুটো আধানই তো এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার চেষ্টা করবে, তাই না? তাহলে প্লাস কিউ আধানের জন্য এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে সেটা আমরা বের করছি। তাহলে প্লাস কিউ আধানের জন্য এক্স বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব, যে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান সেটা কত হয়, এটাই হয় যে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এবার এই যে 1/4πε0 সেটা কি কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি এখানে কে লিখে চলেছি, এখানে যেখানে যেখানে তোমরা কে দেখতে পাচ্ছ, কে কি, কে হচ্ছে 1/4πε0। ওকে, এবার দেখো তাহলে ইউ1 পজিটিভ যে কিউ চার্জ ছিল তার জন্য যে তড়িৎ ক্ষেত্র সেটাকে আমি ইউ1 বলেছি। তাহলে ইউ1 কত হচ্ছে, এই প্লাস কিউ চার্জ থেকে এই এক্স বিন্দুর দূরত্ব কত, দেখো এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর, এই টোটাল দূরত্বটা হচ্ছে 2l, তার মানে আমি বলতে পারি এইটুকু এল এবং এইটুকু এল, যে আমাদের এটা মাইনাস কিউ চার্জ এটা প্লাস কিউ চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্ব 2l, এদের মধ্যবিন্দু ও, তাহলে দুই পাশে মানে মধ্যবিন্দুর দুই পাশে দূরত্ব কি হবে, এল এবং এল, এবং এই মধ্যবিন্দু থেকে এক্স বিন্দু দূরত্ব হচ্ছে আর, তাহলে এই কিউ থেকে এই এক্স এর দূরত্ব কত হবে, সেটা হয়ে যাবে হচ্ছে আর মাইনাস এল, কারণ এই দেখো আমাদের যে এইটুকু এটা হচ্ছে আর এবং তার মধ্যে এইটুকু হচ্ছে এল, তাহলে এই বাকিটুকু কি হবে আর মাইনাস এল, তাহলে এখানে কি আসছে কে ইন্টু কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তোমরা চাইলে কেটাকে 1/4πε0 লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। ওকে, এবার এটার দিক কোন দিকে হবে, দেখো এখানে এক্স বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বের করছি, তার মানে এখানে আমরা কি লিখেছি পজিটিভ 1 কুলম্ব চার্জ। এবার তাহলে পজিটিভ চার্জ এটাকে কি করবে, বিকর্ষণ করবে, তার মানে এর দিকটা কোন দিকে হবে, এই বি বিন্দু থেকে এক্স এর দিকে এইভাবে হবে, তাই আমি ডিরেকশনটা লিখেছি বিএক্স। ওকে, একই রকম ভাবে মাইনাস কিউ আধানের জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্র হবে সেটা আমরা কি করে পাবো, কে কিউ বাই ডিস্টেন্স কত, ডিস্টেন্স দেখো এইটুকু হচ্ছে আর এবং এখান থেকে এইটুকু এল, তাহলে এল প্লাস আর বা আর প্লাস এল তার হোল স্কোয়ার, এবং এর দিক কোন দিকে হবে, এর অভিমুখ, দেখো এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ এবং এখানে আমাদের +1 কুলম্ব চার্জকে রেখেছি, তাহলে এ কি করবে, একে আকর্ষণ করবে, তার মানে এই দিকে হবে, তাহলে সেই জন্য কি লিখেছি এক্স থেকে এর দিকে এটার ডিরেকশন। ওকে, তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। এবার এই যে আমাদের ইউ1 এবং ই2 তাদের মধ্যে কে বড়, দেখো এদের মধ্যে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি ইউ1 সেটা ই2 এর তুলনায় বড়। কেন স্যার ইউ1 ই2 এর তুলনায় বড়, কি করে আমরা বুঝলাম, দেখো দুজনের ওপরেই কি আছে কে কিউ, এবার একজনের নিচে আছে আর মাইনাস এল, একজনের নিচে আছে আর প্লাস এল, তুমি ধরো 2কে একবার ভাগ করছো 10 দিয়ে, 2কে একবার ভাগ করছো 20 দিয়ে, তাহলে কোনটা বড় আসবে, যখন তুমি 2কে 10 দিয়ে ভাগ করছো, তাহলে এই ক্ষেত্রে কে কিউকে তুমি একবার আর মাইনাস এল দিয়ে ভাগ করছো, কে কিউকে একবার আর প্লাস এল দিয়ে ভাগ করছো, স্বাভাবিকভাবে আর মাইনাস এল কি, সেটা আর প্লাস এল এর তুলনায় ছোট, তাহলে ছোটটা দিয়ে যখন ভাগ করবে তখন কি হবে, বড়টা দিয়ে ভাগ করার তুলনায় সেই মানটা বড় আসবে, তার মানে এই ক্ষেত্রে ইউ1 এর মান কি হচ্ছে, ইউ1 এর মান ই2 এর তুলনায় বড় হচ্ছে, তাই আমাদের যে এই বিন্দুতে টোটাল তড়িৎ ক্ষেত্র হবে সেটা আমরা কি করে বের করব, ই সমান সমান ইউ1 মাইনাস ই2, তাহলে এই ইউ1 মাইনাস ই2 এটাকে যদি আমরা হিসাব করি, নর্মাল বীজগণিতের হিসাব সেটা তোমরা করতে পারবে, সেটা যদি আমি লিখি, তাহলে সেটা কত আসছে কে ইন্টু 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, যেখানে দেখো আমাদের যে এই পিটা কি, পি হচ্ছে 2l কিউ তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, পিটা কি, পি হচ্ছে আমাদের 2l কিউ মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ওকে, আই হোপ এটা সবাই বুঝতে পারলে। এবার দেখো আমরা এই যে ইলেকট্রিক ফিল্ডের মান সেটা কত পেলাম, সেটা আমরা পেলাম হচ্ছে কে ইন্টু 2pr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এখানে যে আর দ্যাট ইজ আমাদের যে মধ্যবিন্দু থেকে এই এক্স বিন্দুর দূরত্ব সেটা যদি অনেক বেশি হয় কার থেকে,
এল এর থেকে, দ্যাট ইজ আর যদি এল এর থেকে অনেক বড় হয় তাহলে আর স্কোয়ারটা কি হবে, সেটা এল স্কোয়ারের তুলনায় অনেক বড় হবে। তাহলে আমি যদি আর স্কোয়ারের থেকে এল স্কোয়ারকে বিয়োগ করি, আমি যদি আর স্কোয়ার থেকে এল স্কোয়ারকে বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি, সেটা নিয়ারলি আর স্কোয়ারের সাথেই সমান আসবে। সেটা নিয়ারলি কি হবে, সেটা নিয়ারলি আর স্কোয়ারের সাথেই সমান আসবে। তাহলে এটা কি আসছে, এটা নিয়ারলি আর স্কোয়ারের সাথে সমান আসছে। তাহলে দেখো আমি যে এই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার জায়গায় যদি আর স্কোয়ার লিখি, তাহলে তার আবার স্কোয়ার করবো, তাহলে কি হয়ে যাবে আর টু দি পাওয়ার 4। তাহলে ই এর মান কত আসছে, কে ইন্টু 2pr বাই আর এর পাওয়ার 4। এবার একটা একটা আর কেটে যাবে, তাহলে কি থাকছে, কে ইন্টু 2p বাই আর কিউব। এটা কি, এটা একটা স্পেশাল কেস। এটা কখন হচ্ছে, এটা হচ্ছে যদি কি হয়, যদি আর এর মান সেটা এল এর তুলনায় অনেক অনেক বড় হয়। আই হোপ এই পার্টটা সবাই বুঝতে পারলে। তাহলে এতক্ষণে সবার কাছে ক্লিয়ার হলো। তাহলে এখানে আমরা কি বের করলাম, এখানে আমরা বের করলাম যে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে। এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে একটা যদি আমাদের তড়িৎ দ্বিমেরু থাকে, এই দেখো আমাদের একটা তড়িৎ দ্বিমেরু আছে, তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, যে তড়িৎ দ্বিমেরুটার তো একটা লম্ব সমদ্বিখণ্ডক থাকবে, সেই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওপর আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট এক্স পয়েন্ট রয়েছে, সেই এক্স পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কত। এটার আমি আর ডেরিভেশন করিনি, ঠিক আছে, কারণ এটা ওয়ান শট ক্লাস, তো ওয়ান শটে আমি যদি সমস্ত ডেরিভেশন করতে চাই তাহলে আমাদের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই না। তো সেই জন্য আমি এটা ডেরিভেশন করিনি, এটা আমি ডিরেক্টলি লিখেছি যে এই এক্স বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে, সেটা হচ্ছে কে ইন্টু পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে এবার এই ক্ষেত্রেও দেখো একটা স্পেশাল কেস দেখা যাক, যদি আর এর মান এল এর তুলনায় অনেক বড় হয় তাহলে কি হবে, আর স্কোয়ারের মান এল স্কোয়ারের তুলনায় অনেক বড় হবে। তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার কি আমরা নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এটার জায়গায় যদি আমি আর স্কোয়ার লিখি, দেখো আর স্কোয়ার তার পাওয়ার 3/2, তার মানে কি আসবে আর কিউব। তাহলে ই এক্স মানে এক্স বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের মান সেটা কত আসবে, কেপি বাই আর কিউব। ওকে, তাহলে সেটা কত আসছে, সেটা আসছে কেপি বাই আর কিউব। ওকে, তাহলে আই হোপ এই পার্টটা তোমরা বুঝলে। তাহলে এখানে আমরা কি ডিসকাস করলাম, এখানে আমরা ডিসকাস করলাম যে ইলেকট্রিক ডাইপোল কি হয়, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি হয়, এবং একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে। এবার এটা যদি তোমরা বোঝো, দেখো নেক্সট আমি কি দেখাচ্ছি, নেক্সট আমি তোমাদের যেটা শো করছি সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র। এবার এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা কি, দেখো আমাদের কোনো একটা তড়িৎ ক্ষেত্রের সমস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান যদি সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এবং ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে আমরা কিভাবে বোঝাই, কতগুলো সমান্তরাল, কতগুলো সমান্তরাল এবং সমদূরবর্তী, কতগুলো প্যারালাল এবং ইকুই ডিস্টেন্ট তড়িৎ বলরেখার সাহায্যে, দেখো এগুলো কি, এগুলো আমি কতগুলো তড়িৎ বলরেখা এঁকে রেখেছি, তাহলে কতগুলো সমান্তরাল এবং সমদূরবর্তী তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইনের সাহায্যে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে থাকি। এবার এই যে সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে, দেখো আমাদের ধরুন কোনো একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, আমরা কি জানি ই সমান সমান হয় এফ বাই কিউ। তাহলে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি এই একটা আধান কিউকে রাখি এবং এই তড়িৎ ক্ষেত্রের মান যদি ই হয়, তাহলে এই যে আমাদের কিউ আধান তার উপর কি, তার উপর একটা এফ সমান সমান কিউ ই এতখানি বল প্রযুক্ত হবে। এবার আমরা কি জানি ফোর্স একটা ভেক্টর রাশি হয়, তাহলে এর দিক কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এইভাবে দিতে পারি আমি। এবার এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এর উপর ফোর্সটা কোন দিকে লাগবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড। কিন্তু যদি একটা নেগেটিভ চার্জকে যদি রাখি তাহলে তার উপর ফোর্স কি হবে, সেটা হচ্ছে মাইনাস কিউই। তার মানে এই ক্ষেত্রে দেখো ডিরেকশনটা কি হবে, ই এর যা ডিরেকশন তার উল্টো দিকে, তার মানে এর ওপর ফোর্সের ডিরেকশন কি হবে, এই দিকে। তার মানে আমরা কি বুঝতে পারছি, একটা যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তার মান যদি ই হয় তাহলে সেখানে কোনো একটা আধান কিউ আধানের ওপর যে ফোর্সের মান হবে সেটা কি হবে, সেটা হবে কিউই। এবং এর দিক কোন দিকে হবে, পজিটিভ চার্জ হলে এর দিক হবে ইলেকট্রিক ফিল্ডের দিকে, এবং নেগেটিভ চার্জ হলে কি হবে, নেগেটিভ চার্জ হলে এর দিক হবে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। আই হোপ এই পার্টটা সবার কাছে ক্লিয়ার হলো। এবার এটা যদি সবার কাছে ক্লিয়ার হয়, নেক্সট দেখো এখানে আমরা কি বের করেছি, এখানে আমরা বের করেছি যে আমাদের যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে এবং সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি, তার উপর একটা টর্ক কাজ করে, সেই টর্কের মান কত সেটা আমরা এখানে বের করেছি। দেখো এই আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ই ইলেকট্রিক ফিল্ড। ওকে, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা কি করেছি, একটা তড়িৎ দ্বিমেরুকে রেখেছি, এই একটা তড়িৎ দ্বিমেরু রেখেছি প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ, তড়িৎ দ্বিমেরুর যে আমাদের দৈর্ঘ্য সেটা হচ্ছে 12।
এবার তাহলে দেখো আমাদের যে প্লাস কিউ আধান তার উপর এফ ফোর্স লাগছে এইদিকে, মাইনাস কিউ আধান তার উপরেও এফ ফোর্স লাগছে এইদিকে। এই এফ এর মানটা কত হবে? এফ এর মান হবে কিউ ই, কারণ আমাদের আধানের মান কিউ এবং আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে ই, তাহলে এর উপর কিউ ই পরিমাণ বল কাজ করছে। এবার দেখো আমাদের এক্ষেত্রে কি হচ্ছে, তার মানে এই তড়িৎ দ্বিমেরু তার উপর দুটো সমান এবং বিপরীত বল কাজ করছে। দুটো সমান এবং বিপরীত বলকে আমরা কি বলি? দুটো সমান এবং বিপরীত বলকে আমরা বলে থাকি হচ্ছে দ্বন্দ্ব বা কাপল। এবং একটা দ্বন্দ্ব কি করে? দ্বন্দ্ব এই ক্ষেত্রে তৈরি করে হচ্ছে টর্ক। তাহলে এই ক্ষেত্রে এই যে দ্বন্দ্বটা কাজ করছে সেটা একটা টর্ক প্রডিউস করবে। সেই টর্কের মানটাই আমরা বের করতে চাই। টর্কের মানটা তাহলে কি করে বের করব? দেখো টর্ক কত হয়? টর্ক হয় হচ্ছে যে কোনো একটা ফোর্সের মান ইনটু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে ফোর্সের মান কত? সেটা হচ্ছে এফ। এবং লম্ব দূরত্ব কত? দেখো এই ফোর্সটা এবং এই ফোর্সটা তাদের মধ্যে লম্ব দূরত্ব কিন্তু এটা নয়, তড়িৎ দ্বিমেরুর যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু লম্ব দূরত্ব নয়। লম্ব দূরত্ব কোনটা? সেটা হচ্ছে এই এসি। এসি হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এবার এসি যদি আমি বের করতে চাই, দেখো তোমরা যদি এই ত্রিভুজটাকে দেখো, এই তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করেছে, তার মানে এটাও থিটা কোণ। তাহলে আমরা যদি এই এবিসি ত্রিভুজটাকে দেখি, আমি লিখতে পারবো না এসি বাই এবি সমান সমান সাইন থিটা। তাহলে এসি সমান সমান কত চলে আসবে? এসি সমান সমান চলে আসবে এবি সাইন থিটা। এবার এবির মান কত? 12, তাহলে এটা কত চলে আসছে? 12 সাইন থিটা। তাহলে এবার দেখো যে টাও সেটা সমান সমান কত? এফ ইন্টু এসি, ফোর্সের মান ইন্টু লম্ব দূরত্ব। এফ কত? এফ হচ্ছে কিউই, এসি হচ্ছে 12 সাইন থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে আমি যদি আরো একটা লাইন লিখি, তাহলে এটাকে আমি লিখতে পারবো 12 কিউ ইন্টু ই সাইন থিটা। 12 কিউ মানে কি? পি, ইটা ই এর মতো থাকলো সাইন থিটা। এবার দেখো আমাদের যদি দুটো ভেক্টর থাকে, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এ বি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমি যদি এ ক্রস বি বের করি, সেটা কি আসে? তাদের মান আসে হচ্ছে এ বি সাইন থিটা, তাই না? এ ক্রস বি এর মান কত আসে? সেটা আসে হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এই যে এই টাও, সেটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে আমি লিখতে পারবো না যে টাও ভেক্টর সমান সমান হচ্ছে পি ভেক্টর ইন্টু ই ভেক্টর। ওকে, টাও ভেক্টর ইকুয়াল টু কত হবে? টাও ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে পি ভেক্টর ইন্টু ই ভেক্টর। ওকে, আই হোপ এই পার্টটা সবাই বুঝতে পারলে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের যদি একটা তড়িৎ ক্ষেত্র, ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি, তার উপর টর্কের মান কত হচ্ছে। আই হোপ এটা সবার কাছে ক্লিয়ার হলো। ওকে, এবার চলো নেক্সট আমরা কি ডিসকাস করতে চলেছি। নেক্সট আমরা ডিসকাস করতে চলেছি আমাদের এরিয়া ভেক্টর। ওকে, নেক্সট আমরা কি ডিসকাস করব? নেক্সট আমরা ডিসকাস করব হচ্ছে এরিয়া ভেক্টর। দেখো এরিয়া ভেক্টর কি, আমাদের এই যে স্থির তড়িৎ বা আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম, এগুলো যখন আমরা ডিসকাস করব তখন আমাদের একটা এরিয়াকে অনেক সময় একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করার প্রয়োজন হয়ে থাকে। এবং এই যে একটা এরিয়া বা একটা ক্ষেত্রকে আমরা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করছি, সেই যে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে সেখানে আমরা কি করছি? ধরো নাও আমাদের কাছে এই একটা পার্টিকুলার ক্ষেত্র আছে, এটাকে আমরা কি করি? এটাকে আমরা একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি। ধরো এটাকে আমরা এ ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করছি। এই যে এই এ ভেক্টরটা, তার মানে এ যদি একটা ভেক্টর হয়, তার কি থাকবে? তার একটা মান থাকবে এবং তার একটা দিক থাকবে। তাহলে এরিয়া ভেক্টর, আমরা একটা এরিয়াকে একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করছে। তাহলে এরিয়া যদি একটা ভেক্টর হয়, সেই ভেক্টরটার কি থাকবে? একটা মান থাকবে এবং একটা দিক থাকবে। তাহলে এই এরিয়া ভেক্টরের মান কি হবে? এই যে আমাদের ক্ষেত্রটা রয়েছে, তার যে এরিয়া বা তার যে ক্ষেত্রফল তার সাথেই সমান। মানে এই যে ক্ষেত্রটা, তার ক্ষেত্রফলটা আমরা হিসাব করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রফলের সাথে কি হবে? সেই ক্ষেত্রফলের সাথে কি আসবে? ক্ষেত্রফলের সাথে এই এরিয়ার মানটা সমান আসবে। মানে এরিয়া ভেক্টরের মানটা কি হবে? এরিয়া ভেক্টরের মানটা এই যে ক্ষেত্রটা রয়েছে তার ক্ষেত্রফলের সাথে সমান হবে। এবং এর দিক কোন দিকে হবে? এর দিক হবে সব সময় আমাদের যে এই তলটা রয়েছে, তলটার সাথে লম্ব দিকে, পারপেন্ডিকুলার উইথ দ্য প্লেন। তার মানে আমাদের যে এরিয়া ভেক্টর, সেই এরিয়া ভেক্টরের মান কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের যে এই ক্ষেত্রটা রয়েছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। এবং এরিয়া ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এরিয়া ভেক্টরের ডিরেকশন হচ্ছে যে আমাদের যে এই তলটা রয়েছে তলটার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। নেক্সট আমরা কি বুঝবো? নেক্সট আমরা বুঝবো হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। এবার এই যে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স, এটা কি হয়? দেখো তড়িৎ ফ্লাক্স কি, ধরো আমাদের কাছে এই একটা পার্টিকুলার তল আছে। ওকে, এবার এই তলটার মধ্য দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে, কিভাবে? লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি পাস করছে, সেই সংখ্যাটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স।
তাহলে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কোনো একটা ক্ষেত্রের মধ্য দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে পাস করছে। কোনো একটা ধরুন আমাদের একটা ক্ষেত্র রয়েছে, এক্সাম্পল ধরে নাও যে আমাদের কাছে ধরে নাও এই আমাদের কাছে একটা ক্ষেত্র রয়েছে, ঠিক আছে? এবার এই ক্ষেত্রটার মধ্যে দিয়ে এই ধরো তড়িৎ বলরেখাগুলো যাচ্ছে। এবার কতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে পাস করলো সেই সংখ্যাটাকেই আমরা কি বলছি? সেই সংখ্যাটাকে আমরা বলছি হচ্ছে এই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স। ওকে, এবার এই যে তড়িৎ ফ্লাক্স, তাহলে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? দেখো তড়িৎ ফ্লাক্সকে আমরা ডিনোট করি ফাই দিয়ে। এবং ফাই কি হয়? ধরো না এখানে আমাদের কাছে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, ঠিক আছে? বা আমি এটাকে একটু লেফটে ড্র করছি। ধরো না আমাদের কাছে এই একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে ই। এখানে আমি কোনো একটা তল কনসিডার করলাম, এই একটা তল কনসিডার করলাম। তাহলে এই তলটার কি একটা আমাদের এরিয়া ভেক্টর এ থাকবে, এটা হচ্ছে ই। তাহলে আমাদের ফাই সমান সমান কত হয়? ফাই সমান সমান হয় ই ডট এ। ওকে, তাহলে ফাই সমান সমান কত হয়? ফাই সমান সমান হয় হচ্ছে ই ডট এ। তাহলে আমাদের কোনো একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ই, এবং সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি কোনো একটা পার্টিকুলার তল রেখেছি, তাহলে সেই তলটার কি একটা এরিয়া ভেক্টর থাকবে, সেই এরিয়া ভেক্টরটা হচ্ছে এ। তাহলে এই যে আমাদের এই তল, এই তলের সঙ্গে জড়িত যে আমাদের তড়িৎ ফ্লাক্স হবে বা আমাদের যে ইলেকট্রিক ফ্লাক্স হবে, সেই তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্সের মান কত? সেটা হচ্ছে ই ডট এ। এবং এই যে তড়িৎ ফ্লাক্স, সেটা কি রাশি? সেটা কিন্তু একটা স্কেলার রাশি। কারণ দেখো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে পাচ্ছি, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় কি হয়? ডট প্রোডাক্ট সবসময় একটা স্কেলার হয়। তাহলে আমাদের যে ফাই আমরা পাচ্ছি, অর্থাৎ আমরা যে তড়িৎ ফ্লাক্স পাচ্ছি, সেই তড়িৎ ফ্লাক্স কি? সেটা কিন্তু একটা স্কেলার রাশি। ওকে, এবং এর ইউনিট কত হয়? এর ইউনিট কত? আমাদের যে ফ্লাক্সের ইউনিট কত? মাথায় রাখবে, ফ্লাক্সের ইউনিট হচ্ছে ভোল্ট মিটার। ওকে, ফ্লাক্সের ইউনিট কি? ফ্লাক্সের ইউনিট হচ্ছে ভোল্ট মিটার। ওকে, তাহলে আই হোপ তড়িৎ ফ্লাক্স কি হয় সেটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার তড়িৎ ফ্লাক্স বুঝলে এই তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য এখন আমরা ডিসকাস করতে চলেছি। তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য আমরা ডিসকাস করতে চলেছি। সেটা কি? সেটা হচ্ছে গসের থিওরেম বা গসের উপপাদ্য। তাহলে আমরা কি পড়তে চলেছি? এবার আমরা পড়তে চলেছি গসের থিওরেম বা গসের উপপাদ্য। এবার এই যে গস থিওরেম বা গসের উপপাদ্য, এটা কি বলেছে? এটা বলেছে ধরো নাও আমাদের কাছে কি আছে? আমাদের কাছে একটা বদ্ধ তল রয়েছে। এবার দেখো এই যে গসের থিওরেম, সেটা আমরা যে কোনো বদ্ধ তলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমাদের যে এই বদ্ধ তলটা, সেই সারফেসটা যদি একটা সিমেট্রিক সারফেস হয় না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই গসের উপপাদ্য সেটা প্রয়োগ করা অনেক বেশি সুবিধাজনক। তাহলে ন্যাচারালি আমরা কি করব? যখন আমরা গসের উপপাদ্য প্রয়োগ করব, আমরা চেষ্টা করব বিভিন্ন সিমেট্রিক সারফেসগুলোকে নিতে। আমাদের যে বদ্ধ তলটা আমরা নিচ্ছি, আমরা কি নিচ্ছি? একটা ক্লোজড সারফেস নিচ্ছি, একটা বদ্ধ তল নিচ্ছি। তাহলে যে বদ্ধ তলটা নিচ্ছে সেটা যদি একটা সিমেট্রিক হয়, ধরুন আমাদের একটা স্ফিয়ার বা একটা গোলক হলো, তাহলে সেটা কি? সেটা একটা সিমেট্রিক। বা ধরুন আমাদের যদি একটা চোঙ হলো, সেটাও কি? সেটা একটা সিমেট্রিক টাইপের। তো এরকম সিমেট্রিক আমরা বিভিন্ন বদ্ধ তলগুলোকে নেওয়ার চেষ্টা করব যখন আমরা গসের থিওরেম অ্যাপ্লাই করব, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজিয়ার হবে। এবং এই ক্ষেত্রে দেখো আমরা এই যে গসের উপপাদ্য প্রয়োগ করছি, সেখানে আমরা কি? সেখানে আমরা একটা বদ্ধ তল নিয়ে কথা বলছি, কারণ আমাদের একটা বদ্ধ তল প্রয়োজন। এই যে বদ্ধ তল, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে গাউসিয়ান তল বা গসিয়ান সারফেস। ওকে, তাহলে যেই বদ্ধ তলটার উপর আমরা গসের উপপাদ্য প্রয়োগ করছি, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি গসিয়ান সারফেস। এবার ধরো নাও এই আমাদের কাছে কি রয়েছে? এই আমাদের কাছে একটা বদ্ধ তল রয়েছে। এবার এই যে বদ্ধ তলটা আমাদের কাছে রয়েছে, সে ধরো নাও টোটাল কিউ পরিমাণ আধানকে ঘিরে রেখেছে। তাহলে গসের উপপাদ্য কি বলছে? এই তলটার সঙ্গে জড়িত যে তড়িৎ ফ্লাক্স হবে, সেই তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? কিউ বাই এপসাইলন নট। ওকে, তাহলে গসের উপপাদ্য কি বললো? ধরো নাও আমাদের একটা বদ্ধ তল রয়েছে, সেই বদ্ধ তলটা কি করেছে? সেই বদ্ধ তলটা কিউ পরিমাণ আধানকে ঘিরে রেখেছে। তাহলে এই বদ্ধ তলের সঙ্গে জড়িত যে আমাদের তড়িৎ ফ্লাক্স হচ্ছে, সেই তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? সেটা হবে আমাদের কিউ বাই এপসাইলন নট। ওকে, সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে হলো কিউ বাই এপসাইলন নট। তাহলে এটাই কি? এটাই হচ্ছে আমাদের গসের উপপাদ্য। বা এটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি? ধরো নাও আমাদের যদি এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিই, সেটাকে আমি যদি ক্ষেত্র ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমি ডিএস ভেক্টর হিসেবে লিখতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড, সেটা ই থাকবে। তাহলে আমি এটাকে যদি এস তল বলি, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন, দেখো আমি ইন্টিগ্রেশনটা এখানে একটা ক্লোজ করে দিলাম, মানে এই যে একটা সার্কেল করে দিলাম, এটা কি বোঝাচ্ছে? ক্লোজ ইন্টিগ্রেশন। ওকে, যে একটা বদ্ধ তলের উপর করছি, তাই না? কোন তলটার উপর করছি? এস তলের উপর। ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। দেখো ই ডট ডিএস মানে কি হয়ে যাবে? ফ্লাক্স।
ফ্লাক্স কত হয় ই ডট এ, কিন্তু এখানে আমি একটা ক্ষুদ্র ক্ষেত্র ডিএস নিয়েছি, এবার সেই জন্যই ইন্টিগ্রেশন করছি, পুরো তল বরাবর বের করে দেবো। তাহলে পুরো তলটার সঙ্গে জড়িত যে ফ্লাক্স হচ্ছে সেটা কত হবে, সেটা হবে হচ্ছে কিউ বাই এপসাইলন নট। সেটা কত হবে, সেটা হবে হচ্ছে আমাদের কিউ বাই এপসাইলন নট। ওকে, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। ওকে, তাহলে এটা কি হলো, এটা হলো আমাদের গসের উপপাদ্য। এবার গসের উপপাদ্যের আমরা কিছু প্রয়োগ দেখব। সবার প্রথম প্রয়োগ কি, সবার প্রথম প্রয়োগ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ। একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান। দেখো, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান আমরা আগেও বের করেছি, কিন্তু এখন আমরা এটাকে গসের উপপাদ্য প্রয়োগ করে বের করতে চাই। তার জন্য আমরা কি করেছি, দেখো এখানে আমাদের একটা পয়েন্ট চার্জ কিউ রয়েছে, এবার তার থেকে আর দূরত্বে আমরা কি বের করতে চাই, ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে চাই। তো সেই জন্য আমরা এই যে পয়েন্ট চার্জটা ছিল সেটাকে ঘিরে একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক কল্পনা করেছি গসিয়ান তল হিসেবে। দেখো, এই যে তলটা সেটা কিন্তু আমাদের দেওয়া ছিল না, সেটা আমরা নিজেরা ডিসাইড করলাম, নিজেরা আমরা চুজ করলাম, আমরা আমাদের সুবিধা মতো গসিয়ান তল নিতে পারি। ওকে, তাহলে আমাদের কি বলেছিল, কিউ একটা আধান ছিল, তার থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান বের করতে বলেছে। তো সেই জন্য আমি কি করেছি, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলককে গসিয়ান তল হিসেবে কল্পনা করেছি। তাহলে এবার এই যে সিমেট্রি থেকে আমরা কি বলতে পারি, আমাদের তড়িৎ ক্ষেত্রটা তো এরকমই হবে, কারণ প্রত্যেকটা মানে এই যে গসিয়ান তলটা নিলাম সেখানে আধানটা থেকে কি হবে, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব আর হবে, কারণ এটা একটা গোলক নিয়েছি যার কেন্দ্রবিন্দুতে কিউ রয়েছে এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক নিয়েছি। তাহলে কিউ থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব আর হবে। এবার আমরা কি জানি, এফ সমান সমান যে আমাদের যে ফোর্সটা হয় সেটা 1/r স্কোয়ারের সঙ্গে ভ্যারি করে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডের মানটা সেটা আমরা সমান পাবো, এবং সেই ইলেকট্রিক ফিল্ডগুলোকে এইভাবে থাকবে, লম্বভাবে আউটওয়ার্ড, লম্বভাবে আউটওয়ার্ড, লম্বভাবে আউটওয়ার্ড। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে কি করলাম, একটা ক্ষুদ্র ক্ষেত্র ডিএস কল্পনা করেছি। তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্রের দিকটা হবে সেটাও কি হবে, সেটাও এরকম হবে। তাহলে এবার তড়িৎ ক্ষেত্রের দিকটা যদি এরকম হয়, তাহলে আমাদের এই ক্ষুদ্র অংশটার সঙ্গে জড়িত যে ফ্লাক্স হবে সেটাকে যদি আমি ডিফাই বলি, সেটা কত আসবে, সেটা আসবে ই ডট ডিএস। এবং ই এবং ডিএস এর দিক আমরা কি দেখতে পাচ্ছি, একই, তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0। তাহলে ডট প্রোডাক্ট কত আসবে, তাহলে এদের যদি আমরা ডট প্রোডাক্ট নিই সেটা হয়ে যাবে ই ডিএস কস 0। এবার কস 0-র মান কত, 1, তাহলে সেটা আর আমি লিখছি না, তাহলে এটা সিম্পলি ই ডিএস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে টোটাল ফ্লাক্স হবে সেটা কি হবে, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস। তাহলে সেটা সমান সমান, দেখো ই তো প্রত্যেকটা বিন্দুতে সেম, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার ডিএস। তাহলে ডিএস কি, একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়েছি আমি এই গোলকটার উপর, তাহলে পুরো গোলকটা জুড়ে যখন আমি ক্ষেত্রফলের ইন্টিগ্রেশন বের করব সেটা কি, সেটা আমাদের এই গোলকটার পুরো ক্ষেত্রফল চলে আসবে। তাহলে ই ইন্টু 4πr স্কোয়ার, কারণ গোলকটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, তাহলে এর যে ক্ষেত্রফল হবে সেটা কত হবে, সেটা হবে 4πr স্কোয়ার, তাই তো। তাহলে আমাদের যে ফ্লাক্স আসছে মানে ই ডট ডিএস, এটা কি, এটা আমাদের তাহলে টোটাল ফ্লাক্সটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যে টোটাল ফ্লাক্স আমরা পেয়ে যাচ্ছি সেটা আমরা কত পাচ্ছি, ই ইন্টু 4πr স্কোয়ার। আমাদের যে টোটাল ফ্লাক্স পাচ্ছি সেটা আমরা কি পাচ্ছি, ই ইন্টু 4πr স্কোয়ার। এবার এই যে আমরা টোটাল ফ্লাক্স পেয়ে গেলাম, দেখো আমরা যদি গসের উপপাদ্য প্রয়োগ করতাম তাহলে আমরা ফ্লাক্স কত পেতাম, টোটাল আধান কিউ বাই এপসাইলন নট। এটা আমরা পেতাম গসের উপপাদ্য থেকে। আমরা কি পেতাম, এটা এটা আমরা পেতাম গসের উপপাদ্য থেকে, কিউ বাই এপসাইলন নট। তাহলে এই ফ্লাক্স এবং এই ফ্লাক্স দুটো তো সেম, কারণ দুটো সেম তলের সঙ্গে জড়িত, সেম আধানের জন্য ফ্লাক্স। তাহলে এই দুটোকে কি আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি এটাকে লিখতে পারি যে আমাদের ফাই সমান সমান কিউ বাই এপসাইলন নট, বা ফাই এর মান কত, ই ইন্টু 4πr স্কোয়ার, সেটা সমান সমান কিউ বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে আমাদের যে ই আসছে সেটা কত আসছে, সেটা আসছে 1/4πr স্কোয়ার কিউ বাই এপসাইলন নট। এটা কত আসছে, এটা আসছে 1/4πr স্কোয়ার কিউ বাই এপসাইলন নট। এবার এটাকে চাইলে আমি এক কাজ করি, একটু মডিফাই করে দিই, যে এখানে আমি করে দিচ্ছি এপসাইলন নট, এখানে আমি করে দিচ্ছি আর স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আই হোপ এটা সবাই বুঝতে পারলে। এবার নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে একটা স্ফেরিক্যাল শেল। আমাদের যদি একটা ফাঁপা গোলক থাকে তার জন্য আমাদের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে। তাহলে এই ধরো আমাদের একটা স্ফেরিক্যাল শেল রয়েছে এবং এর উপর টোটাল কিউ পরিমাণ আধান রয়েছে। ওকে, এবার এই যে স্ফেরিক্যাল শেল এর ক্ষেত্রে
আমাদের যদি এটা একটা পরিবাহী গোলক থাকে, পরিবাহী খোলক রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে চার্জড কন্ডাক্টিং স্ফিয়ার রয়েছে বা স্ফেরিক্যাল শেল রয়েছে, তার যে আধানটা থাকে সেটা কোথায় থাকে? সেটা সবসময় এর সারফেস থাকে। ওকে, এক সেকেন্ড। তাহলে আমাদের যদি একটা চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার থাকে, তার জন্য যে আধান থাকে সেটা কোথায় থাকে? সেটা সবসময় এর সারফেসের ওপর থাকে। তাহলে এর সারফেসের মধ্যে টোটাল কিউ পরিমাণ আধান ডিস্ট্রিবিউটেড অবস্থায় রয়েছে। তাহলে এবার কিউ পরিমাণ আধান যদি এখানে ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে আধানটা থাকছে সেটা কোথায় থাকছে? সেটা মাথায় রাখবে, সবসময় সারফেস থাকে, ঠিক আছে, যে সবসময় পৃষ্ঠতলে থাকে। কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য কি ধরে নিতে পারি? আমরা ধরে নিতে পারি যে আধানটা কোথায় রয়েছে? আমরা ধরে নিতে পারি আধানটা রয়েছে হচ্ছে এর কেন্দ্রবিন্দুতে। ওকে, যে এর কেন্দ্রবিন্দুতে আধানটা রয়েছে সেটা আমরা অ্যাজিউম করে নিতে পারি। তাহলে এর জন্য আমরা তিনটা বিন্দুতে কি করব? তড়িৎ ক্ষেত্রের মান বের করব। কোথায় কোথায়? এটা ধরো আমি একটা এ বিন্দু বলছি, আমি একটা বি বিন্দু বলছি, আমি একটা সি বিন্দু বলছি। তার মানে কি, এ বিন্দুটা কি খোলকের ভেতরে অবস্থিত, তার মানে ভেতরের একটা পয়েন্টে আমি বের করতে চাই। বি বিন্দুটা কি খোলকটার পৃষ্ঠতলে অবস্থিত, তার মানে পৃষ্ঠতলের উপর আমি তড়িৎ ক্ষেত্র বের করতে চাই। এবং সি বিন্দুটা কি খোলকটার বাইরে অবস্থিত, তার মানে খোলকটার বাইরের কোনো একটা বিন্দুতেও আমি তড়িৎ ক্ষেত্রের মান বের করতে চাই। তাহলে কিভাবে বের করছি? দেখো আমি লিখছি ইসি, এটার মান কত হবে? কে মানে কি বলেছি? কে মানে 1/4πε0। বারবার আমি সেটাকে লিখছি না, আমি কে লিখে চলছি। কে হচ্ছে 1/4πε0। ইসি কত হবে? সেটা হবে হচ্ছে এই যে ক্যাপিটাল কিউ আধান আছে সেটাকে তো আমরা সেন্টারে মানে অ্যাজিউম করতে পারি। তাহলে সি বিন্দুতে যদি আমি তড়িৎ ক্ষেত্র বের করতে চাই, সেটা কি হবে? দেখো কিউ আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান, তাহলে একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান সেটা কত হয়? দেখো সেটা হয় হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে সি বিন্দুর দূরত্ব সেটাকে যদি আমি এক্স বলি, সি বিন্দুর দূরত্ব সেটাকে যদি আমি এক্স বলি, ধরুন আমি বলে দিলাম সি বিন্দুর দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে এটা কত হবে? কে ক্যাপিটাল কিউ বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে সিমিলারলি তোমরা একবারে বলো যে ইবি কত হবে? সেটা হয়ে যাবে কে কিউ বাই আর স্কোয়ার, কারণ এটা কি পৃষ্ঠতলে অবস্থিত। তাহলে পৃষ্ঠতলের দূরত্ব কত হবে? সেটা হবে হচ্ছে ব্যাসার্ধের সাথে সমান, তাহলে কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটা আমরা পৃষ্ঠতলের ওপর এবং বহিস্থ কোনো বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে সেটা আমরা বের করে নিলাম। এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের এর ভেতরের বিন্দুটা, দ্যাট ইজ এ বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা বের করতে চাই, এবং সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 0। কেন স্যার এটা 0 কেন হলো? কারণ দেখো আমি সবার প্রথমে তোমাদের বারবার কি বললাম, যে আমাদের যে আধানটা থাকছে সেটা কোথায় থাকছে? সেটা থাকছে পৃষ্ঠতলের ওপর। আধানটা কোথায় থাকছে? আধানটা থাকছে পৃষ্ঠতলের ওপর। তার মানে ভেতরে তো কোনো আধানই নেই। ভেতরে যদি কোনো আধান না থাকে, তার মানে কি? তার মানে এখানে আমাদের কোনো তড়িৎ ক্ষেত্রও নেই। তাহলে এখান থেকে আরো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তার মানে আমাদের যদি একটা ফাঁপা গোলক থাকে, আমাদের যদি একটা ফাঁপা পরিবাহী গোলক থাকছে, তার ভেতরে কি ইলেকট্রিক ফিল্ড নেই? তার মানে আমরা কি বলতে পারি? একটা ফাঁপা পরিবাহী গোলকের ভেতরে কিন্তু তড়িৎ বলরেখাও থাকে না। ওকে, তার মানে আমাদের কোথায় তড়িৎ বলরেখা থাকছে না? একটা ফাঁপা পরিবাহী গোলকের ভেতরে কিন্তু যেহেতু ইলেকট্রিক ফিল্ড 0, তার মানে আমাদের দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ওকে, তাহলে আই হোপ এটা সবাই তোমরা বুঝতে পারবে। এবার নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ইনফাইনাইট লং স্ট্রেট চার্জড ওয়্যারের জন্য আমাদের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে। তাহলে এই কি রয়েছে? এটা আমাদের একটা অসীম, ইনফাইনাইট মানে কি এইদিকেও অসীম অবধি আছে, এইদিকেও অসীম অবধি আছে। অসীম তো আর আমি আঁকতে পারবো না, তো আমি কিছুটা পার্ট ড্র করে রেখেছি। তাহলে আমাদের একটা অসীম তার রয়েছে, আমি অসীম দেখানোর জন্য ডট 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 দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের একটা অসীম দৈর্ঘ্যের তার রয়েছে, সেটা চার্জড অবস্থায় রয়েছে, এবং এই তারটার থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করতে চাই। তা সেটা ফাইন্ড আউট করার জন্য দেখো আমরা কি করেছি, এখানে আমরা গসিয়ান সারফেস হিসেবে একটা চোঙ নিয়েছি। ওকে, গসিয়ান সারফেস হিসেবে এখানে আমরা একটা চোঙ নিয়েছি। তাহলে একটা যদি চোঙ নিই, সেটা দেখো একটা লাইনের সাপেক্ষে এটা কি হচ্ছে? এটা আমাদের একটা সিমেট্রিক হচ্ছে। তাহলে এটা যদি সিমেট্রিক হয়, তাহলে এবার খুব ভালো করে বোঝো। এবার এই যে আধান মানে লাইন চার্জ, তার জন্য কি তড়িৎ ক্ষেত্রটা এরকম হবে, তার জন্য তড়িৎ ক্ষেত্রটা এরকম হবে, তড়িৎ ক্ষেত্রের যে ডিরেকশনটা সেটা এরকম হবে, এটা আমি ড্র করছি। তাহলে এবার তুমি এই যে আমাদের চোঙ, একটা চোঙ কি হবে? ধরো এই যে এই গ্লাসটা হচ্ছে একটা চোঙ। তাহলে এর ভেতরে এই ধরো এটা আমাদের এই তারটা রয়েছে, তাহলে এই তারটার সাপেক্ষে কি? এই তারটার সাপেক্ষে এটা সিমেট্রিক হচ্ছে, তাই না? এবার তাহলে এখান থেকে এই তড়িৎ বলরেখাগুলো এইভাবে বের হচ্ছে। এবার ভালো করে বোঝো, হ্যাঁ, যে আমাদের এই যে চোঙের যে কার্ভড সারফেস, এটা কি? এটা চোঙের কার্ভড সারফেস, এবং নিচে একটা আমাদের গোলীয় সারফেস, ওপরে একটা গোলীয় সারফেস, তাই না? বৃত্তাকার সারফেস। তাহলে এই যে দুটো বৃত্তাকার সারফেস, এই দুটো বাদ দিয়ে আমি যে
কার্ভড সারফেসটা, এখানে যদি আমি কোনো একটা তল মানে ক্ষুদ্র ক্ষেত্র অংশ কনসিডার করি, তাহলে এর যে ক্ষেত্রফলটা ডিএস সেটার ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন এইদিকে হবে এবং এইদিকে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এইদিকে। তার মানে এর সঙ্গে জড়িত আমরা একটা ফ্লাক্স পাবো, যে এর সঙ্গে জড়িত আমাদের যে ফ্লাক্স পাচ্ছি সেই ফ্লাক্সটা কত হবে, ই ডট ডিএস, মানে ডি ফাই যদি বলি সেটা হবে হচ্ছে ই ডিএস, তাই না? কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0। কিন্তু তুমি যখন এই নিচের তলটা বা ওপরের তলটাকে নেবে, দেখো এই ক্ষেত্রে আমাদের যে তড়িৎ ক্ষেত্র সেটার ডিরেকশন তো এরকম, কিন্তু এই তলটার জন্য যে আমাদের ক্ষেত্র ভেক্টরের দিক হবে সেটা এরকম হবে না, লম্ব দিকে, কারণ তলটার সাথে লম্ব দিকে। তাহলে দেখো যে এই ক্ষেত্রে এটা হচ্ছে ডিএস এর দিক এবং এটা হচ্ছে ই এর দিক, তার মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি ই ডট ডিএস করি সেটা কি আসবে, সেটা আসবে 0। তাহলে সেটা কি আসবে 0, তার মানে এই তলের সঙ্গে জড়িত কোনো ফ্লাক্সও আমরা পাবো না, এই তলের সঙ্গে জড়িত কোনো ফ্লাক্সও আমরা সিমিলারলি পাবো না। তাহলে আলটিমেটলি আমরা ফ্লাক্স কতখানি পাচ্ছি, দেখো এটার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন বেসিক্যালি, তাই না? ক্লোজ ইন্টিগ্রেশন এই তলটার উপর, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস করছি, সেটা কত চলে আসবে, সেটা চলে আসবে ই বাইরে ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস, তাহলে ই ইন্টু একটা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়, একটা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এল, যেখানে এল কি, এল হচ্ছে এই যে চোঙটার উচ্চতা, আর হচ্ছে এর ব্যাসার্ধ, তাহলে এতখানি আমরা ফ্লাক্স পাচ্ছি। এবার আমি যদি গসের উপপাদ্য দেখি, গসের উপপাদ্য যদি আমি প্রয়োগ করি, তাহলে আমরা ফ্লাক্স ফাই সমান সমান কত পাবো, কিউ বাই এপসাইলন নট। কিন্তু দেখো এটা তো একটা অসীম তার ছিল, অসীম তারের জন্য টোটাল চার্জ কত সেটা আমরা জানবো কি করে, সেটা আমরা জানবো এইভাবে, যে এই তারটার যে আমাদের রৈখিক আধান ঘনত্ব সেটা ধরো আমাদের ল্যামডা দেওয়া ছিল, এই তার বরাবর যে আমাদের লিনিয়ার চার্জ ডেন্সিটি, দেখো একদম শুরুতে আমরা পড়েছিলাম এই চ্যাপ্টারের লিনিয়ার চার্জ ডেন্সিটি, সেটা ধরো ল্যামডা দেওয়া ছিল। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি কিউ সমান সমান ল্যামডা এল বাই এপসাইলন নট। কারণ দেখো টোটাল এই তারটাতে কতখানি চার্জ আছে সেটা আমরা কি করে জানবো, আরেকটা স্বাভাবিক কনসেপ্ট বোঝো, ধরে নাও আমার বাড়ির এখানে এই তারটা রয়েছে, এই তারটা অসীম, তার মানে এটা কি, এটা তোমার বাড়ির সামনে দিয়েও গেছে, আমেরিকা দিয়েও গেছে, ধরে নাও অন্য কোনো একটা দেশ দিয়েও গেছে, সব জায়গা দিয়ে গেছে, কিন্তু আমার বাড়ির কাছে কোনো একটা পয়েন্টে আমি এই তারটার জন্য যদি চৌম্বক মানে ইলেকট্রিক ফিল্ড বের করি, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য প্র্যাকটিক্যালি ভাবো, তোমার বাড়ি যদি কলকাতায় হয়, আমার বাড়ি জলপাইগুড়িতে, তো সেইটা কি এফেক্ট দেবে, প্র্যাকটিক্যালি এফেক্ট দেবে না। তো সেই জন্য আমি এখানে যতটুকু কনসিডার করেছি, আমি চাই যে এ কতখানি আধানকে ঘিরে রেখেছে সেটা বের করতে চাই। তাহলে এর যদি আমাদের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা হয় এবং এর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে ল্যামডা ইন্টু এল এটাই হবে যে এই চোঙটা কতখানি আধানকে ঘিরে রেখেছে, এবং এটাই আমার ইন্টারেস্ট, এর বাইরেরটা আমার ইন্টারেস্ট নেই, তাই না? তাহলে এটা হচ্ছে ফ্লাক্সের মান। এবার এই ফ্লাক্সের মানটা কত এসছে, ই ইন্টু 2 পাই আর এল, তাহলে ই কত আসছে, ই আসছে আমাদের ল্যামডা এল বাই 2 পাই আর এপসাইলন নট। ওকে, এল থাকছে একটা, তার মানে এল আর এল কেটে যাবে, তার মানে ই কত হচ্ছে, ই হচ্ছে ল্যামডা বাই, এটা হয়ে যাচ্ছে আমাদের ই এর মান ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। ওকে, এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। ওকে, আই হোপ এই পার্টটা তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা এই চ্যাপ্টারের প্রায় শেষে পৌঁছে গেছি। আমরা লাস্ট কি পড়ছি এখানে, আমরা পড়ছি একটা যদি চার্জড প্লেট থাকে, আমাদের একটা সমতল পাত রয়েছে, সেটা আহিত অবস্থা রয়েছে। এবার এই যে আমাদের সমতল পাতটা রয়েছে তার মধ্যে কতখানি আধান রয়েছে, তার মধ্যে আমাদের এই ক্ষেত্রে আমাদের এটাও একটা ইনফাইনাইট শীট রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে আমাদের যে সারফেস চার্জ ডেন্সিটি বা আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা সিগমা দেওয়া রয়েছে। তাহলে এর নিকটবর্তী কোনো একটা বিন্দুতে, এর নিকটবর্তী কোনো একটা বিন্দুতে, এর ক্লোজ কোনো একটা পয়েন্টে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, সেটার মান কত আসে, সেটার মান আসে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। ওকে, সিগমা বাই 2 এপসাইলন নট, বা তুমি যদি শূন্য মাধ্যমের বদলে অন্য কোনো একটা মাধ্যম নিচ্ছ, সেই ক্ষেত্রে সিগমা বাই 2 এপসাইলন। ওকে, তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি যে একটা আমাদের যদি ইনফাইনাইট শীট থাকে, সেটা যদি চার্জড একটা সমতল পাত থাকে, তার নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত, যেখানে সিগমা কি, সিগমা হচ্ছে এর আধানের তলমাত্রিক ঘনত্ব। ওকে, তাহলে আমাদের যে আজকের এই ক্লাস, সেখানে আমরা কি করলাম, আমাদের যে এই কুলম্বের সূত্র এবং ইলেকট্রিক ফিল্ড অধ্যায়টা, সেটাকে পুরোটা আমরা ওয়ান শট ক্লাসে
ক্লাসের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করলাম। আমি এখানে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিসই কিন্তু ইনক্লুড করার চেষ্টা করেছি। হতে পারে হয়তো একটা দুটো ছোট ছোট টপিক আমাদের মিস হতে পারে, যেহেতু ওয়ান শট ক্লাসের মধ্যে একদম খুঁটিনাটি সেটা যাওয়া একটু মুশকিল। তো আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম 90% বা তারও বেশি জিনিসকে এই ক্ষেত্রে কভার করার। আই হোপ যে আজকের যে এই ক্লাসটা ছিল সেটা তোমাদের জন্য হেল্পফুল ছিল, এবং এখানে আমি তোমাদের যে বিষয়গুলো পড়ালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সেটাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমাদের আপকামিং যে বিভিন্ন ভিডিওগুলো আসছে সেগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও তোমাদের এই ক্লাস সংক্রান্ত কি মতামত, তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বা তোমরা অন্য কোন চ্যাপ্টারের ক্লাস চাচ্ছ, বা তোমরা আর কিরকম টাইপের ক্লাস চাচ্ছ, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। কারণ তোমরা আমাদেরকে যত বেশি ফিডব্যাক দেবে তত আমরা বুঝতে পারবো যে তোমাদের কি প্রয়োজন। এবং তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমাদের এই ভিডিওগুলোকে তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। তোমরা তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে বা যে কোনো জায়গায় তোমরা এগুলোকে শেয়ার করতে পারো। তাহলে কি হবে, আমাদের ক্লাসগুলো আরও তোমাদের যে বন্ধু বান্ধবী রয়েছে সবার কাছে পৌঁছে যাবে, এবং এটা কিন্তু সবাইকে হেল্প করবে। এছাড়াও তোমরা আমাদের যত বেশি সাপোর্ট করবে ততই কিন্তু আমরা এই ক্লাসগুলো রেগুলারলি তোমাদের জন্য নিয়ে আসতে পারবো, এবং আমরাও তোমাদেরকে তত বেশি পরিমাণে হেল্প করতে পারবো। তাহলে আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করবো যে এটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। খুব তাড়াতাড়ি আমি তোমাদের নেক্সট চ্যাপ্টারের ক্লাস নিয়েও আসবো। সেগুলো দেখার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নিজেদের পড়াশোনা রেগুলারলি চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।